স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি ও তার সহযোগী সহ 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অভিযান চালিয়ে ধরা হয় তাদের। পরে অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে 2টি মামলা করা হয়। এর মধ্যে জুনুনি সহ 6 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 2012 সালে মিয়ানমারের রাখাইনে সাম্প্রদায়িক দাঙ্গার পর 2013 সালে গঠিত হয় হারকাহ আল ইয়াকিন। পরে নাম দেয়া হয় রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যা আরসা নামে পরিচিত। আর আরসা গত মার্চে এক বিবৃতিতে একেবারে খোলাখুলি জানিয়েছে তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের অধিকার রক্ষায় কাজ করছে এবং তাদের আত্মরক্ষামূলক হামলার মূল টার্গেট হচ্ছে মিয়ানমারের নিপীড়নকারী শাসক গোষ্ঠী। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে আরসা সদস্যদের আধুনিক গেরিলা প্রশিক্ষণ আছে এবং 2016 সাল থেকে সশস্ত্র গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছে আতাউল্লাহ আবু জুনুনি। গত রবি ও সোমবার র্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় জুনুনি সহ 10 জনকে। তাদের মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী থেকে ধরা হয় জুনুনি সহ 6 জনকে, আর ময়মনসিংহ সদর থানার নতুন বাজার গার্ডেন সিটি থেকে গ্রেপ্তার করা হয় 4 জনকে। এই যে তদন্ত এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে পাওয়া যায় না, তবে আছে কিনা এটা সংশ্লিষ্ট। 1 নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা আছে, এটা ওই আয়ু যাচাই বাছাই করতেছে। অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসবিরোধী আইনে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে 2টি মামলা করেছে র্যাব। মঙ্গলবার আদালতে হাজির করে 20 দিন রিমান্ড চাইলে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা, খুন সহ অসংখ্য মামলার আসামি। তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই। কেন তারা বাংলাদেশে ঢুকলো অন্যায়ভাবে এবং কেন তাদের উদ্দেশ্য কি করবে তারা, এই সমস্ত যে অশুভ পরিকল্পনা, এইগুলো উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সেই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে প্রত্যেককে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। অভিযানে আসামিদের কাছ থেকে 21 লাখের বেশি নগদ অর্থ, চাকু সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। মুঘল শাসক আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে ঘিরে মহারাষ্ট্রের নাগপুর শহর ছড়িয়ে পড়েছে ভয়াবহ সহিংসতা। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের দিল্লি সফরের মধ্যেই ভারতে হিন্দু মুসলিম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যদিও একদিন আগেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যু টেনে ভারতীয় গণমাধ্যমে উদ্বেগ জানিয়েছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি। সোমবার থেকে চলা এই সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশ সহ আহত হয়েছে অন্তত 33 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুর বেশ কয়েকটি এলাকায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। সোমবার রাত থেকেই ভারতের মহারাষ্ট্রে নাগপুরে হিন্দু মুসলিম সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। মূলত একটি গুজবকে ঘিরে এ সংঘর্ষ চরম আকার ধারণ করে। এই পরিস্থিতির সূচনা হয় সম্ভাজিনগরকে কেন্দ্র করে, যেখানে আওরঙ্গজেবের সমাধিসৌধ রয়েছে। এই জেলার আগের নাম ছিল আওরঙ্গাবাদ, বর্তমান নাম ছত্রপতি শিবাজীর জ্যেষ্ঠ পুত্র সম্ভাজির নামে সম্ভাজিনগর। এরপর থেকেই হিন্দুত্ববাদীরা আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি জানিয়ে আসছে। এরই জেরে কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমর্থকরা সোমবার নাগপুরের মহল এলাকায় শিবাজী মহারাজের মূর্তির কাছে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বিভিন্ন স্লোগান দিয়ে আওরঙ্গজেবের ছবি এবং প্রতীকী সমাধি আগুনে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এ সময় মুসলিম সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ পোড়ানোর গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 2 সম্প্রদায়ের মধ্যে চলে উত্তেজনা। এই হাঙ্গামায় আহত হয় পুলিশ সহ বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এদিকে সোনাগপুর শহরের মোট 11টি থানা এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অর্ধ শতাধিক। বর্তমানে এসব এলাকার পরিস্থিতি থমথমে। সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে কয়েকদিন আগে সমর্থনও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। যদিও সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্রের বিরোধী দল সহিংসতার জন্য রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে। নাহিদা রিন্থি,
ডিবিসি নিউজ ডেস্ক। গেল আগস্টে রাজনৈতিক পালাবদলের পর হিন্দুদের ওপর যে হামলা হয়েছে তা ধর্মীয় নয় বরং রাজনৈতিক, একথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেছেন, ধর্ম, বর্ণ, জাতি বা পরিচয় যাই হোক না কেন সব নাগরিকের মানবাধিকার রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সাথে সাক্ষাতে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে প্রচার ভুল তথ্য ছড়িয়েছে। এই ভুল তথ্যের কিছু অংশ যুক্তরাষ্ট্রেও পৌঁছেছে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ সময় মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা জানান, আগামী নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। ঘণ্টাব্যাপী বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়। মার্কিন সিনেটর গ্যারি পিটার্স বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করছে। এদিকে কাতারের রাষ্ট্রদূত সেরেয়া আলিয়া আল কাহতানি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার সরকারের আগ্রহের কথাও জানান রাষ্ট্রদূত। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খিলাফত প্রতিষ্ঠা নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বক্তব্যের কোনো তথ্য প্রমাণ নেই, এমনটা জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আর অর্থ উপদেষ্টা বলছেন, তুলসি গ্যাবার্ডের মন্তব্যে দুই দেশের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। Unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern. সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বড় উদ্বেগের জায়গা। আর ভারতের বার্তা সংস্থা ANI-কে তিনি বলেন, ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে। এদিন রাতেই এর প্রতিবাদ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। বিবৃতিতে বলা হয়, তুলসি গ্যাবার্ডের এমন মন্তব্যের পেছনে তথ্য প্রমাণ কিংবা সুনির্দিষ্ট অভিযোগ নেই। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। মঙ্গলবার এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না, দেয়ার ইজ অনলি ওয়ান গভর্নমেন্ট। কিন্তু ফরেন অফিসার তো এই বিষয়ে একটা বক্তব্য থাকবে আলাদা, সরকার তো একটাই বক্তব্য। আর অর্থ উপদেষ্টা বলেন, তুলসি গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। তুলসি গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জানেন, সেটা বলছে, এটার মধ্যে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। দেশ এখন ভালো আছে জানিয়ে তিনি বলেন, অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট 31টি অ্যাকাউন্টে থাকা প্রায় 400 কোটি টাকা ফ্রিজ করেছে দুর্নীতি দমন কমিশন। এর মাধ্যমে এসব অর্থ আদালতের অনুমতি ছাড়া কেউ সরাতে পারবে না। শেখ পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাশাপাশি সাবেক প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খানের 163 ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে দুদক। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ এনে অনুসন্ধানের নামে দুদক। সম্পদ, বাড়ি গাড়ির মোহ না থাকা দাবি করা শেখ হাসিনার পরিবারে গেল সপ্তাহে 7টি প্লট, ফ্ল্যাট ও 124টি অ্যাকাউন্টে 335 কোটি টাকা জব্দ করে দুদক। সপ্তাহ পেরোতে না পেরোতেই শেখ হাসিনা, শেখ রেহনা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ 31 অ্যাকাউন্টে থাকা 394 কোটি টাকা ফ্রিজ করে সংস্থাটি। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 396 কোটি টাকারও বেশি 394 কোটি 60,72,805.71 টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। আমরা কিছুক্ষণ আগে এই তথ্যটি আমরা জানতে পেরেছি।
শেখ পরিবারের পাশাপাশি মঙ্গলবার শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান, তার স্ত্রী ও ৩ কন্যার নামে থাকা ১৬৩ ব্যাংক হিসেব ফ্রিজ করেছে দুদক। এসব হিসেবে ৩৮৬ কোটি টাকা জমা, ৩৭৯ কোটি টাকা উত্তোলন এবং বর্তমানে স্থিতি রয়েছে ৮ কোটি ৭৫ লাখ টাকা। এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের টাকা লুটপাট, হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। টালবাহানা না করে বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভায় তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার, কিন্তু ভোটের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করার কথা থাকলেও নানা অজুহাতে তা বিলম্বিত করা হচ্ছে। আওয়ামী দোসররা পালিয়ে গিয়েও ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ তার। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নতুন দল কিংবা কিংস পার্টি যারাই আসুক, এই মুহূর্তে দেশে দরকার নির্বাচন। ভোট বিলম্ব হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে বলেও মনে করেন এই বিএনপি নেতা। দলের আদর্শের জন্য রাজনীতি করি, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি কারো কথায় কান না দিয়ে স্পষ্ট একটি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তাহলে এইসব সংস্কার কিছু প্রয়োজন হবে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেয়া গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রুল জারি করে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে 10 মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। এর বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম রিটটি করেন। একটা গণবিজ্ঞপ্তি এর মধ্যে প্রকাশ হয়েছিল গত 10 মার্চ। এটাতে বিভিন্ন রাজনৈতিক দলকে পুরনো আইনে, ফ্যাসিবাদী আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না, এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে। পুলিশ বাহিনীর শক্তি জুগিয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশনা, এখন থেকে তাই মাঠে কঠোর হওয়ার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সংস্থাটি বলছে, দেশ জুড়ে বাহিনীর 2,13,000 সদস্য জননিরাপত্তায় কাজ করে যাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, স্বাধীন পুলিশ কমিশন গঠন সহ যেসব সংকট রয়েছে তা কাটলেই মাঠে সক্রিয় হতে পারবে বাহিনীটি, না হলে নেতিবাচক চরিত্রে ফেরার শঙ্কাও আছে। সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে থাকে, বাড়তে থাকে নানা অপরাধ। দাবি আদায়ে যে যার মতো নামতে থাকে সড়কে। পুলিশ মাঠে সক্রিয় হতে না হতেই এমন পরিস্থিতির সুযোগ নেয় অপরাধীরা। ঘটে মব সহিংসতার ঘটনাও। পরিসংখ্যান বলছে, গত 7 মাসে দেশে খুন হয়েছেন 2175 জন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এ সংখ্যা 594 জন। জননিরাপত্তার এমন সংকট কাটাতে পুলিশ বাহিনীকে সক্রিয় করতে বেশ কিছু উদ্যোগ নেয় পুলিশ সদর দপ্তর। তারপরও দৃশ্যমান উন্নতি হয়নি। এমন অবস্থায় সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন পুলিশের 127 ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠকে উপদেষ্টার কাছে বাহিনী পরিচালনায় চ্যালেঞ্জ, স্বাধীন পুলিশ কমিশন, আবাসন, গাড়ি বাড়ানো সহ বিভিন্ন দাবি তোলেন তারা। তেমনি প্রধান উপদেষ্টাও পুলিশকে দায়িত্ব পালনে নানা দিক নির্দেশনা দেন। তবে বৈঠকের পর পুলিশ সদর দপ্তর বলছে, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী চেষ্টা করা হচ্ছে অপরাধ দমন ও জননিরাপত্তা দিতে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। যদি অপরাধ, আমাদের কাজই হচ্ছে কি আসলে অপরাধের মাত্রাটা একবারে কমিয়ে নিয়ে আসা, বা অপরাধ যদি সংঘটিত হয়েও যায় তাহলে অপরাধীকে যেন দ্রুত আইনে আওতায় নিয়ে আসা যায়, সেটি যেন যথাযথভাবে পালন করা যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গিয়ে আমরা ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্বাধীন পুলিশ কমিশন গঠন সহ যুক্তিসঙ্গত বিষয় বাস্তবায়ন হলেই বাহিনীর সদস্যরা জননিরাপত্তায় সক্রিয় থাকতে পারবে, এমনটাই মনে করেন নিরাপদ বিশ্লেষক। চিফ অ্যাডভাইজার বলেছেন যে আমরা আপনাদের সাথে আছি, আপনারা কাজ করে যান। সেটা তখনই সম্ভব হয় যখন তারা নিজেদের অর্গানাইজেশনটাকে তারা বুঝবে যে এটা
স্টার্টিং ফ্রম আইজিপি থেকে নিয়ে একটা কনস্টেবল পর্যন্ত, সিপাহী পর্যন্ত, তারা যদি তাদের চাকরির নিশ্চয়তা, তাদের কর্মপরি দিয়ে থাকে, তখন তারা এটা করবে, এটা এখানে আরও সচেষ্ট হবে। অপরাধ দমাতে পুলিশ বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন তিনি। সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর আবারও সক্রিয় হওয়ার কথা বলছে পুলিশ সদর দপ্তর। তারা বলছেন অপরাধ দমনে কাউকেই ছাড় নয়। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহীতে নির্ধারিত সময়ের পর জোর করে বালুমহাল ইজারার দরপত্র দাখিলের ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুরে নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে এসএ শাখার সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা অফিসের সামনে সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষে রায়হান নামের একজন আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাজশাহী জেলা ছাত্র দলের সভাপতি শামীম সরকারের সঙ্গে দরপত্র জমা দিতে এসেছিলেন রায়হান। দরপত্র জমার শেষ সময় ছিল দুপুর 1টা। সময় পেরিয়ে যাওয়ায় দরপত্র জমা দিতে না পেরে তার লোকজন নিয়ে সেখানে অবস্থান নেন। এ সময় অন্য একটি পক্ষ এসে জোর করে দরপত্র বাক্সে ফেলে দেয়। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডাও, পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পুলিশ জানায়, আহত ব্যক্তি অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ সবাই। তবে এ সময় গৃহিণীদের থাকে কিছু ভিন্ন পরিকল্পনা। জামা কাপড়ের পাশাপাশি সংসারের নানা জিনিসপত্র স্থান পায় তাদের কেনাকাটায়। আপন ঘর সামলাতে অসামান্য অবদান রাখেন গৃহিণীরা। ঈদকে কেন্দ্র করেও তাদের থাকে নানা আয়োজন। জামা কাপড় প্রসাধনীর পাশাপাশি সংসারের দরকারি জিনিস কেনার জন্য ঈদের সময়কে বেছে নেন তারা। কারো পছন্দ বিলাসবহুল ডিনার সেট, কেউ বা কিনছেন ইলেকট্রনিক পণ্য। অ্যাজ এ হাউসওয়াইফ আমি তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করবো একটা হোয়াইট কালারের ভিতরে একটা ডিনার সেট চুজ করার জন্য। ঈদে কেনাকাটার পরও আমার একটা ফ্রিজ কিনবো। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ক্রোকোরাইজ পণ্যের চাহিদা থাকে কম। তবুও ঈদকে কেন্দ্র করে সংসারের প্রয়োজনীয় এসব জিনিস কেনাকাটা করতে আসেন গৃহিণীরা। ঈদে অনেক সময় হচ্ছে আপনার গেস্ট বাসায় এসে আপ্যায়ন করতে অবশ্যই কাপ, পিরিচ এগুলো দরকার পড়ে। সেক্ষেত্রে এই আইটেমগুলো ঈদে যায়, তবে স্লো। আসলে গৃহিণীরা নেয় আপনার ফ্রাই প্যান, ডিনার সেট, গ্লাস, চামচ সেট, কাটলারিস, এগুলোই বেশি নেয় আর। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সন্ধ্যায় রাজধানীর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সেলিমা রহমান আরও বলেন, ক্ষমতা ধরে রাখতে ও জিয়া পরিবারকে ধ্বংস করতে বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়। দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। এ সময় কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাড্ডায় সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করেছে এসিআই। ভালো কাজের হোটেলের সাথে যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় 400 শিশু এসিআই, এরোসেল এবং অ্যাঞ্জেলিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইফতার করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার গুরুত্ব প্রচার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান এসিআই এর কর্মকর্তারা। প্রশান্ত মহাসাগর থেকে 95 দিন পর উদ্ধার করা হয়েছে পেরুর এক জেলেকে। ফিরিয়ে দেওয়া হয়েছে তার পরিবারের কাছে। 61 বছর বয়সী মাক্সিমো নাপা কাস্ত্রো গেল 7 ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে রওনা হন। 10 দিনের মাথায় ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলেন তিনি। প্রবল আতঙ্ক নিয়ে সমুদ্রে ভাসছিলেন কাস্ত্রো। এ যেন সিনেমার কাহিনী। সাগরের নীলে হারিয়ে গেছেন এক মানুষ। চারিদিকে শুধু পানি আর পানি, পোকামাকড়, পাখি ও কচ্ছপ খেয়ে বেঁচে থাকা। বাঁচার আশা যখন প্রায় শেষ, তখনই উদ্ধার। বাস্তবেই ঘটেছে এমনটি। পেরুর এক জেলে এভাবেই সাগরে ভাসছিলেন। 95 দিন পর উদ্ধার করা হয়েছে তাকে। 7 ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে পেরু উপকূল থেকে যাত্রা করেন ম্যাক্সিমো নাপা কাস্ত্রো। সঙ্গে ছিল 2 সপ্তাহের খাবার। কিন্তু 10 দিনের মাথায় ঝড়ের কবলে পড়ে উপকূল থেকে অনেক দূরে চলে যান তিনি।
পরিবার খুঁজতে শুরু করে ম্যাক্সিমোকে। কোস্ট গার্ডও নিয়মিত টহল দেয়। অবশেষে উপকূল থেকে 680 মাইল দূরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তাকে। উদ্ধার হওয়ার পর কাস্ত্রো জানান তিনি বাঁচতে চেয়েছিলেন। দ্বিতীয় জীবন পাওয়ায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। ঈশ্বর মহান, তিনি আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন। আমি মরতে চাইনি। প্রতিদিন আমি আমার মায়ের ও 2 মাসের নাতনির কথা স্মরণ করে বেঁচেছিলাম। বেঁচে থাকার জন্য আমি পাখি, তেলাপোকা ও সামুদ্রিক কচ্ছপও খেয়েছি, কিন্তু শেষ 15 দিন খাওয়ার জন্য আমার কাছে কিছুই ছিল না। উদ্ধারের পর ম্যাক্সিমোকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাইতাই নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় পেরুর রাজধানী লিমায়। পেরুর জর্জ চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের সাথে মিলিত হন কাস্ত্রো। ম্যাক্সিমোর পৈতৃক আবাস সান আন্দ্রেসের ইকা অঞ্চলে। সেখানে তাকে স্বাগত জানাতে প্রতিবেশীরা অপেক্ষা করছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।